আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা ওয়েফার পেপারের কেক ডেকোরেশন এবং রেসিপি শেয়ার করছি। আশা করছি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। অনেকদিন পরে আপনাদের সাথে আমি এখানে প্রায় ১.৫ পাউন্ডের একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করছি। দেখা যায় যে সবসময় আসলে এভাবে রেসিপি শেয়ার করা হয় না। আনফরচুনেটলি আমার বিটারের একটা কাঁটা ভেঙে গিয়েছে, যার কারণে একটা দিয়েই আমাকে কাজ করতে হয়েছে। এটা দিয়ে করতে আমার এত বেশি কষ্ট হয়েছে, প্রায় ডাবল সময় লেগে গিয়েছিল একটা কাটা দিয়ে করতে। তো দেখেন কিছুক্ষণ পরপরই কিন্তু আমি ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করছি যে এটা কিভাবে ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে। ডিমের ফোমটা যখন ভালোভাবে স্টিফ হয়ে যাবে এবং নিচে কোনো চিনির দানা অবশিষ্ট থাকবে না, তখনই আমি এখানে চকলেট ইমালশন অ্যাড করে দিয়েছি। দ্যাট ৩ টা ডিমের জন্য আমি এখানে প্রায় ১.৫ চা চামচের মতো চকলেট ইমালশন ব্যবহার করেছি। আপনারা চাইলে ইমালশনটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন বা আরও কম দিতে পারেন। ইমালশনে যেহেতু কালার এবং এসেন্স ২ টাই থাকে, এটা দিলে কেকের ফ্লেভার অনেক বেশি ভালো আসছে। আপনারা চাইলে কিন্তু ইমালশন ছাড়াও কোকো পাউডার দিয়ে কেক রেডি করে নিতে পারবেন। তবে সেই ক্ষেত্রে ইমালশন ছাড়া একটা আলাদা ডিফারেন্ট টেস্ট পাবেন। সেটাও খেতে মোটামুটি ভালোই। তো আমি এখন সবগুলো শুকনো উপকরণ মেপে নিব। তারপরে এটাকে আমি ২ থেকে ৩ বারে চেলে দিব। তো এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপের ১ কাপ নিয়েছি ময়দা এবং 1/4 কাপ নিয়েছি কোকো পাউডার। 1/4 কাপ থেকে কিছুটা কম নিয়েছি কোকো পাউডার। সাথে আমি এখানে ময়দাও দিয়েছি। নিয়েছি পরিমাণ মতো লবণ, আর এই যে বড় কাপের উপরের সাইডে আমি এখানে প্রায় ১.৫ চা চামচের মতো বেকিং পাউডার নিয়েছি। এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি। এই যে আমি সবগুলো শুকনো উপকরণ এখন নিয়ে নিলাম। এখন আমি এগুলোকে এক চালনির সাহায্যে ভালোভাবে চেলে দিব। কখনো একবারে শুকনো উপকরণগুলো দিবেন না, তাহলে কিন্তু এখানে দলা পেকে যেতে পারে এবং এগুলো ভালোভাবে ডিমের ফোমের সাথে না মিশলে কেকটা কিন্তু ভালো হবে না। কেকের মাঝে, মাঝে একদম শক্ত, শক্ত থেকে যাবে। তবে অবশ্যই এটা আপনারা হ্যান্ড হুইস্কের সাহায্যে আস্তে, আস্তে করবেন। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি এটা কতটা আস্তে, আস্তে নাড়াচ্ছি। তো হ্যান্ড হুইস্কের সাহায্যে এভাবে ফোল্ডিং মেথডে আপনারা এটা মিশিয়ে নিবেন। তো দেখেন আমি এগুলোকে ২ বারেই কিন্তু দিয়ে দিয়েছি। আমি যেহেতু আমার সবগুলো কেক চুলায় বেক করি, এজন্য আমি কিন্তু কেকের ফোম রেডি করার আগেই চুলায় হাঁড়িটা বসিয়ে দিই। আর আপনারা যারা ওভেনে বেক করবেন তারা অবশ্যই ওভেনটাকে আগে থেকে প্রিহিট করে নিবেন। তো আমিও আমার যেই সিলভারের পাত্রে কেক বেক করি এটাও আগে থেকে বসিয়ে দেই। প্রায় ৫ থেকে ১০ মিনিটের জন্য এটাকে বসিয়ে একদম ভালোভাবে গরম করে নেই। তো এখানে আমি একটা ৬ ইঞ্চি মোল্ড নিয়ে নিয়েছি। তেল বা বাটার কিছুই ব্রাশ করিনি। এখানে নিচে একটা কাগজ দিয়ে দিলাম। এখন আমি কেকের সবটুকু বেটার এখানে দিয়ে দিচ্ছি। তো একটু উপর থেকে দিবেন যাতে এটার মধ্যে কোনো বাবলস বা কোনো দানা থাকলে সেটা এখানে দেখা যাবে। আর কেকের ব্যাটারে কোনো কিছু যদি থেকে থাকে দানাদার, তো সেটাও একসাথে মিশে যাবে। তো তারপর আপনারা চাইলে একটা শাঁসলিকের কাঠি দিয়ে উপর থেকে নেড়ে দিতে পারেন। তাহলে ভেতরে বাবলস থাকলে বেরিয়ে আসবে। তো আমি পুরোটা ব্যাটার এখানে নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন কিছুটা ঝাঁকিয়ে নিব এবং চুলার মধ্যে বেক হতে দিয়ে দিব। তো যখন আমি কেকটা চুলায় দিব এর আগেই কিন্তু আমি চুলাটাকে একটু মিডিয়াম টু লোতে করে নিব, যাতে করে কেকটা পুড়ে না যায়। ১ম এ কিন্তু হাইয়ে থাকবে, পরে এটাকে আমি মিডিয়াম টু লোতে করে নিব। তো আজকে যেহেতু শুধুমাত্র একটা কেক, এজন্য আমি এটাকে কড়াইতে করছি। নিচে কিন্তু লবণ রয়েছে, উপরে একটা ঢাকনা দিয়েছি ভারী হওয়ার জন্য। তো চুলায় কেকটা হতে থাক, এদিকে আমরা আমাদের ক্রিমটা রেডি করে নিচ্ছি। এখানে আমি একদম বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়েছি প্রায় ১.৫ কাপের মতো। তো এটাকে আমি এখন বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা ভালোভাবে স্টিফ হয়ে আসে। তো এই যে দেখেন আমার কেকের ক্রিমটা কিন্তু ভালোভাবে স্টিফ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এটা বিট করা অফ করে দিব। তো এটা দেখেন ভালোভাবে স্টিফ হয়েছে কিনা, এটার বিটারের মাথায় যেভাবে লেগে আছে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা ঠিকভাবে হয়ে গিয়েছে। ক্রিম ঠিকভাবে হয়েছে কিনা এটা বোঝার আরেকটা উপায় হচ্ছে যে একটা স্প্যাচুলার মধ্যে কিছুটা ক্রিম নিয়ে উপর থেকে নিচের দিকে ঝাঁকাবেন। যদি দেখেন পড়ে না যায় তার মানে ক্রিমটা পারফেক্টলি হয়ে গিয়েছে। আর মাশাআল্লাহ দেখেন এদিকে আমার কেকটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি আমার কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। যেহেতু তেল বা বাটার ব্রাশ করিনি, কাগজটাকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে নিচের কাগজটা উঠে এসেছে। আর মাশাআল্লাহ কেকটা এত বেশি সফট হয়েছে, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। তো এই তো আমি আমার কেকটাকে ৪টা লেয়ারে স্লাইস করে নিয়েছি। এখন আমি বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নিলাম।
বোর্ডের মধ্যে আপনারা চাইলে এখানে চকলেট গানাশও লাগাতে পারেন, তাহলেও কেকটা বোর্ড থেকে সরে যাওয়ার চান্সেস থাকে না। যেহেতু অনেক বেশি গরম পড়ছে এখন, আপনারা চাইলে চকলেট গানাশ ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এটা একদিন আগে বা রাতে এটাকে সেট করে রাখবো, পরের দিন ডেলিভারি করব, এই জন্য আমি এখানে ক্রিম দিয়ে লাগিয়েছি। তো আমি এখানে কেকের উপরে পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে এখানে চকলেট হুইপ ক্রিম লাগিয়ে দিচ্ছি। আমরা কিন্তু আমাদের চকলেট হুইপ ক্রিমটা চকলেট গানাশ এবং চকলেট ইমালশন দিয়েই রেডি করে থাকি। তো পরিমাণ মতো হুইপ ক্রিম দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এরপর এখানে আমাদের আগে থেকে রেডি করে রাখা চকলেট গানাশ এবং চকলেট চিপস দিয়ে দিব। আলহামদুলিল্লাহ আমাদের চকলেট কেকের চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আর আমাদের কাস্টমাররা আমাদের চকলেট কেক খুব বেশি পছন্দ করছেন শুধুমাত্র এই গানাশ এবং চকলেট চিপসের কারণে। তো আমরাও চেষ্টা করছি আমাদের বেস্টটা দেয়ার কাস্টমারকে, যাতে করে কাস্টমাররা সবসময় ভালো ভালো ফিডব্যাক দেয়। তো আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, আমাদের কিন্তু চকলেট ওভারলোড এবং চকলেট কেকের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। আপনারা যারা সবসময় আমাদের রেগুলার চকলেট কেক খান তারা হয়তোবা অনেক সময় এটাকে রিলেট করতে পারেন না যে আসলে কোনটার টেস্ট কেমন হবে। অবশ্যই ২ টার টেস্ট ডিফারেন্ট হবে। তো আজকে কিন্তু আমার কাছে চকলেট চিপস অ্যাভেলেবেল ছিল না। এজন্য আমি এখানে ডার্ক চকলেটকে একটা ছুরির সাহায্যে কুচি, কুচি করে কেটে তারপরে এটা আমি এখানে ব্যবহার করেছি। তো মাঝে, মাঝে দেখা যায় যে চকলেট চিপস ইউজ না করলে অনেকেই কমপ্লেন করে থাকেন যে চকলেট চিপস কেন ইউজ করিনি। তো এটা আসলে সবসময় দেখা যায় যে অ্যাভেলেবেল থাকে না, প্রোডাক্ট হাতের কাছে থাকে না বা স্টক আউট হয়ে যায়। ঠিক তখনই কিন্তু আমি এভাবে ডার্ক চকলেট দিয়েই কুচি করে ওটাকে ব্যবহার করি। এটাও কিন্তু খেতে অনেক বেশি মজা। এটার কারণে কিন্তু কেকের টেস্টে কোনো ডিফারেন্স আসে না। তো সেইমভাবে প্রত্যেকটা লেয়ারে চকলেট চিপস, চকলেট গানাশ, চকলেট হুইপ ক্রিম, সুগার সিরাপ সবকিছু আমি দিয়ে দিব। তো এই কেকটাতে আমি টোটাল ৪ টা লেয়ার করেছি। তো এখানে ৩ টা লেয়ারে চকলেট গানাশ আর চকলেট কুচি গিয়েছে। তো এটাকে আমি ক্রাম কোটিং করে নিয়েছি অফ ক্যামেরায়। এরপর এটাকে আমি ফ্রিজে প্রায় ৮ থেকে ১০ মিনিটের জন্য সেট হতে দিয়েছিলাম। এরপর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। যেহেতু কেকটা আমার ওয়েফার পেপারের ডিজাইন হবে, এটাতে আমি খুব বেশি মোটা করে কিন্তু ক্রিমের লেয়ার করব না। আমি ১ পাউন্ডের কেকের অর্ডার ছিল, কিন্তু এটাকে ১.৫ পাউন্ডের বেসে রেডি করেছি। আমি ইনশাআল্লাহ সবসময় চেষ্টা করি কাস্টমারকে যাতে একটু বেশি পরিমাণে কেক দেয়া যায়। কারণ কখনো ওজনে কেক বা যেটাই আপনারা সেল করেন না কেন, কখনোই কাউকে ওজনে কম দিবেন না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কেয়ামতের দিন আল্লাহ কিন্তু যারা ওজনে কম দিবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে হিসাব দিতে হবে। তো আমি একটা ছুরির সাহায্যে এভাবে স্প্রেড করে ক্রিমটাকে সমান করে নিচ্ছি। সাইডের ফিনিশিংয়ের জন্য আমি এখানে একটা স্ক্র্যাপার ব্যবহার করেছি। ফোনে স্পেস না থাকায় এমনিতে আমি ভিডিও করতে পারি না। তার উপরে কোনো ভিডিও করলে আবার ধুমধাম কারেন্ট চলে যায়। কি একটা বিপদ। আপনাদের কার, কার এমন হয় বলেন তো? ফোনে স্পেস না থাকার কারণে এমনিতে ভিডিও করা হয় না। হাসব্যান্ডের ফোন দিয়ে ভিডিও করি। তারপর আবার হুট করে কারেন্ট চলে যায়। এই যে কারেন্ট চলে গেলে যখন ফ্ল্যাশ দিয়ে ভিডিও করি তখন ওটা আবার দেখতে ভালো লাগে না। তারপরে কি করব, আমার যেহেতু কেক ডেলিভারি করে দিতে হবে, এজন্য আমি এভাবে কারেন্ট না থাকা অবস্থাতেই কিন্তু সবগুলো ওয়েফার পেপারকে লাগিয়ে দিব। আর যেহেতু এটা ডেলিভারি হবে আমি এটাকে ফ্রিজেও সেট করব। এইজন্য আমি এটা খুব দ্রুত কাজটা করার কারণেই কিন্তু কারেন্ট না থাকা অবস্থাতেই কিন্তু ওয়েফার পেপারগুলোকে একে, একে লাগিয়ে দিচ্ছিলাম। আর আপনাদের জন্য একটা টিপস হচ্ছে, আপনারা যদি ওয়েফার কেক বানান তো সেই ক্ষেত্রে অবশ্যই আগে কেকটাকে ক্রাম কোটিং বা সেট করে যখন ফ্রিজে রাখবেন এর আগে একটা মেজারমেন্ট নিয়ে নেবেন, তারপরেই ওয়েফার পেপারগুলোকে কাটিং করবেন। তাহলে এখানে নষ্ট হওয়ার কোনো চান্সেস থাকবে না। আর আমি যেহেতু এই ওয়েফার পেপারগুলো কেক রেডি করার পরেই বানিয়েছি, যার কারণে আমার এটা কাটিং করতে আর খুব বেশি একটা প্রবলেম হয়নি। আমি এটার মাপ অনুযায়ী সবগুলো ওয়েফার পেপারকে কাটিং করে নিয়েছি এবং একে, একে সবগুলো ওয়েফার পেপার বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভেতরের লেয়ারে প্রথমে একটা ওয়েফার পেপার লাগিয়ে দেন ওটার উপর পানি লাগিয়ে সবগুলো ওয়েফার বসিয়ে দিতে পারেন। তো আমি আসলে ডিরেক্ট লাগিয়েছি। আমি চাচ্ছিলাম না এখানে এক্সট্রা কোনো ওয়েফার পেপার লাগুক। যেহেতু আমার এই টাইপের কেকগুলো যেহেতু সবাই অনেক বেশি দামে সেল করে, আমি চেষ্টা করি আমার কাস্টমারকে একটু কম প্রাইসে এই কেকগুলো দেয়ার, সীমিত লাভ করে। আমি আসলে এই টাইপের কেকগুলোতে খুব বেশি একটা লাভ করি না।
আর আপনারা তো জানেন ওয়েফার পেপারের কেকগুলোতে কি পরিমাণ কস্টিং হয়। তো উপর থেকে আমি একটা হ্যাপি বার্থডে টপার দিয়েছি এবং কিছু স্প্রিঙ্কলস দিয়ে আমি আমার কেক যেহেতু আমি ডেকোরেশন খুব শেষ করে বাজেটের ফেলেছি। মধ্যেই কাস্টমারকে এই কেকটা দিয়েছি, এজন্য আমি ওয়েফার পেপারগুলো খুব বেশি ঘন করে দিতে পারিনি। এজন্য আসলে কাস্টমারের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আলহামদুলিল্লাহ কাস্টমার আমার এই কেকটা অনেক বেশি পছন্দ করেছে। একটা মজার ঘটনা শেয়ার করি। একবার আমার একটা কাস্টমার এই ওয়েফার পেপারের কেক নেওয়ার পরে উনি আমাকে বলে কি, "আপু আপনি এগুলো কি কাগজ দিয়ে কেক ডেকোরেশন করে দিয়ে দিয়েছেন আমাকে? আপনি তো আমাকে ওয়েফার পেপার দেওয়ার কথা ছিল।" তো আমি ওনাকে বললাম যে, "আপু কেন? আপনার কাছে কেন এমন মনে হলো যে আমি আপনাকে পেপার কাটিং করে কেক ডেকোরেশন করে দিয়ে দিয়েছি?" উনি বলল যে, "আপু এফএ পেপার এটা কেমন পেপার? এটা তো খাওয়া যায় না। এটা তো মিষ্টি না খেতে, বা এটার তো কোনো টেস্ট নেই।" তো আমি বললাম যে, "আপু আপনি আসলে ভাবছেন যে ওয়েফার পেপারটা টেস্ট হবে বা এমন হবে, এটা আসলে এমন না। এটার মধ্যে খুব লেস একটা সুগার থাকে, যেটা আপনি খালিভাবে যদি মানে আপনার জিভে নিয়ে নেন, সেক্ষেত্রে হয়তোবা আপনি এটা টেস্টটা বুঝতে পারবেন। আর নচেত হয়তোবা এটা খুব বেশি একটা রিলেট করা যায় না যে এটার মধ্যে আসলেই কোনো টেস্ট রয়েছে।" তো কাস্টমারকে আমি যখন বুঝিয়ে বললাম, মাশাআল্লাহ আমার কাস্টমার কিন্তু খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছে।